একটা টিমটিমে আলো। আলোটা জ্বলে আবার নিভে, অনেকটা আলেয়ার মতো। আলেয়া যদি আমরা কেউ দেখে থাকি যেমন হবে তেমন, মাথার উপরে শূন্যে ভাসমান, হেলছে যেন, যেন হালকা বাতাস বয়ে যাচ্ছে এবং কখনো এইদিকে কখনো এইদিকে নিজে নিজেই দুলছে। আমি জানি, আমি সাহেব, আমি জানি তিনি এইখানে, কিন্তু তিনি এখনো বাতাসে মিশে রয়েছেন। এমন নয় যে উপরের দিকে তাকানোর সাহস নেই, আসলে সে মুখ নেই, কারণ সে গ্লানি থেকে তো বের হওয়া এত সহজ না। যে অঘটন আমি ঘটিয়েছি তার ভার তখন পর্যন্ত আমার কাঁধে, আর আজকের এই দিন পর্যন্ত এখন আমার কাঁধে নেই, কিন্তু আমার দিলে আছে। আমি নিচের দিকে তাকিয়েছিলাম এবং আমি ওনাকে বলছিলাম, আপনি কি আমার সাথে কথা বলবেন না? আপনি কি আর কথা বলবেন না আমার সাথে? আপনি আমাকে এমন একটা জায়গায় এখন রেখে দিয়েছেন, যে জায়গাটায় আমি অত বেশি ভাবিও নেই যে আপনি আমাকে এরকম কোনো মর্যাদা দিবেন। তারা সবাই জানে যে আমি আপনার ছেলের মতো। আপনার ছেলের চাইতেও তো বেশি আমি, তাই না? আমাকে আপনি একবার বলবেন যে যদি এমন হয় যে বাবা আর ভাইয়ের মধ্যে থেকে যদি কাউকে এমন হয় যে শুধুমাত্র একজনকে বাঁচাতে পারবো আমি, তখন তখন আমি আসলে কাকে বাঁচাবো আর কাকে ওই খাদের মধ্যে ফেলে দিব? আমাকে বলবেন। কেউ আছে দুনিয়াতে এত এত বড় হিম্মত রাখে? কেউ কি আসছে দুনিয়াতে? আপনি ছিলেন না ওই জায়গায়, আপনি দেখেন নাই? আপনি দেখেন নাই আমার অবস্থা? আমি জানি না অন্য কেউ হলে কি করতো বা আপনি হলে কি করতেন। আমি মানুষ, কিন্তু ওই সময় না আমার পেছনে যারা রয়েছে আমার পরিবার কারোর কথা মনে আসেনি, আমার শুধু আপনার কথাই মনে এসছে। আর এই যে এখন পর্যন্ত কোন লড়াইয়ে লড়ছি আমি নিজেও জানি না। এই যে মাথার চুলের দিকে তাকান, আছে, তাকিয়ে দেখেন ওরা কি করছে আমার। কিছু কেয়ার করি না, আমি পরোয়া করি না, আমি পরোয়া করি আপনার। আমি ওনাদেরকে ছেড়ে পালাতে পারতাম না, আমি পালাই নাই। আমি এইখানেই, এখন এইখানেই আমি আশায় আছি, আশায় যে আপনি আসবেন। আমি জানি না, হয়তো হয়তো আপনি আমার চেহারা আর দেখতে চান না, বা হয়তো আপনার আর পরোয়া নাই, কিন্তু আমার কথা বাদ। ওই 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 লোকগুলা, তারা আপনার পরোয়া করে। এই সমস্ত অশান্তির দায়ভার আবার আমি জানি, কিন্তু আমি আর পেছনে কোনো কিছু যে ঠিক করতে পারবো না। আমি যা পারি এখন তা হচ্ছে একজনকেও আর মরতে না দিতে পারি। আপনার দুশ্মনে এসে পড়ছে, কতজনকে জানি মেরে ফেলেছে পর্যন্ত, জানেন? আপনি যদি আমার পরোয়া না করতেন তাহলে ওই দিন ঘোড়সওয়ারদের সামনে আসতেন না। আপনি ওই দিন খাত থেকে আমাকে তোলার জন্য ব্যবস্থা করতেন না, আমাকে ঘোড়সওয়ারদের হাতে মেরে ফেলতে দিতেন। আপনি এখনো আশপাশে। আমি জানি না আপনি কি ভাবছেন, আমি আমি জানি না, কিন্তু যদি আপনি মনে হয় যে আমাকে এই সময় পরীক্ষা করবেন, তাহলে আমি ইতিমধ্যে আপনার পরীক্ষা পাশ করে গিয়েছি বহু আগেই। আর এইবার যদি তুই আয় আর না আয়, আমি আর পরোয়া করি না তোর। তুই থাক বাতাসে, তুই আশপাশে ঘোরাফেরা কর, কোনো কিছু যায় আসে না আমার। তোর এই লোকগুলা, এরা আমার আপন কেউ না, কিন্তু আমি তোকে কথা দিলাম তুই আসিস না চারপাশের বাতাসে। শোন, তুই আমাকে এই সময় একলা ছেড়ে রাখছিস না, কিন্তু আমি তোর লোকগুলাকে একলা ছাড়বো না।
একটারও না। নিতে আসছিল তোর, নিতে আসছিল সেই বুড়া কতগুলা খাটাস পালাস না তোরা, হ্যাঁ? কি জানি রুল দেয়, এটা করে ওইটা করে। তুই জানিস না আমি মানুষ, আমার মাথাতে কিছু কাজ করে না? আমার মাথার মধ্যে একটা মগজ আছে, তুই জানিস না? তোদের না মগজ নাই, আমার তো আছে। আমি তো নিতে পারি না তো কিছু। এই যে খাটাসগুলারে না, খাটাসগুলা দিয়ে ব্যবসা করতে চাইছে আমার সাথে। যেই খাটাসগুলারে মরতে দেয়, বাকিগুলো ছেড়ে দেবে। আমি দেই নাই, আমি দেই নাই। আর তুই এইভাবেই বাতাসে থাক, তোর আশা লাগবে না। আমি সবগুলাকে দেখে রাখবো। আর এই যে আমার এই হাল করছে না, বসিরে বাচ্চা, এবার দেখ আমি ওর কি হাল করি। ও হয়তো তোর সাথে মারামারি করছে সারা জীবন, তোর সাথে দুশ্মনী করছে, কোনো মানুষের পাল্লায় পড়া নাই। আর আমিও শয়তান। তুই থাক তোর মতো। আমি আমি ওই দিন কিভাবে জানি ঠিক এইভাবে কথা বলছি, আর আমি এখনো গিল্টি ফিল করি। কিন্তু আমার তো একটা মগজ আছে না, হ্যাঁ? আমি তো মানুষ, ওরা না মানুষ না, ওদের না মগজ নেই, আমার আছে। এই ছোট্ট মাথায় এত কিছু কাজ করে না, এত চাপ, এত কিছু কাজ করে না। আমি তো মানুষ। কিন্তু আমি ততক্ষণ ডিসাইড করে ফেলেছি আমি কি করব। কারণ আমি জানি যে গত রাতের যে হিসাবটা, ওই হিসাবটা আজকে রাত্রে যে কোনো সময় উঠায় নেবে। আর আজকে রাত্রে সে যখন স্ট্রাইক করবে, মানে বশির, তখন সে কাউকে আর ছাড়বে না। আমি ওইখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি, আমি অপেক্ষা করিনি, আমি চাইনি আমি সাহেবের সাথে আর একটা কথা বলতে। মানে আমি ওই সময় এতটা তেরা আর এতটা বেহাদব ছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। আমার ওই তেরামি ওই সময় মানায় না, কিন্তু অত চাপে আর মানুষ বেশি কিছু পারেও না করতে। জেনে না জানে না বিশাল এক সংখ্যক এন্টিটির এই যে বিপদ, এই বিপদের মধ্যে যে একটা সুতোর মধ্যে গেঁথে সামনে ঝুলে থাকা এত সহজ না। আমি বাসায় ফিরিনি, আমি রাস্তাঘাটে ঘুরতে শুরু করলাম। আমি আমার মতো রাস্তাঘাটে ঘুরতে শুরু করলাম। 2 বার পুলিশ আমাকে আটকায় রাস্তায়, আর 2 বারই পুলিশ বুঝতে পারে যে আমি হচ্ছি পাগল। কারণ বেশভূষা ওই রকম চেঞ্জ করে ফেলেছি, নিজের মুখে নিজে মাটি মেরেছি, নিজের মুখে নিজে বালি মেরেছি। কিছু সময় কিছু কাজ করতাম, ওই সময় আমি যাই না কেন। ভোরবেলা শহরের এমন এক জায়গায় ছিলাম আমি তখন, ওইখানে রেস্তোরাঁও খোলা ছিল আর ফজরের আজানও দিচ্ছিল। রেস্তোরাঁ খোলা ছিল এবং পরোটা ভাজার সুঘ্রাণটা আসছে, আবার মাংস বোনারও সুঘ্রাণ আসছে। পেটের মতো ক্ষুধা লেগে গেছে, কিন্তু ক্ষুধা লাগার চাইতে তখন একটা লক্ষ্য আমার। আমি মসজিদের ভেতর ঢুকলাম, নিজেকে পরিষ্কার করলাম, শরীরের কাপড় চোপড় সব অলমোস্ট ভিজিয়ে ফেলেছি শরীর থেকে বালি আর মাটি সরানোর জন্য। ওই অবস্থায় যখন নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমি কাদেরকে ডাকলাম। আর কাদেরকে ডাকার পরে আমি কাদেরকে বলে দিলাম সবাইকে এইখান থেকে ওই পারে চলে যেতে। কাদের আমাকে বললো যে সবাই কি এখান থেকে ওইখানেই চলে যাবে? আমি বললাম হ্যাঁ, এটা আমার ডিরেক্টররা যদি কেউ না মানে তাহলে তাকে দল থেকে বের করে দিবা তোমরা। আমি জানি না কিভাবে, কিন্তু আজকে যখন আমি তোমাদের এই আলেমদেরকে বাঁচিয়েছি, এই হিসেবে আমি যেটা বলি সেটা করো, সবাইকে ওই পারে নিয়ে যাও। কাদের সেখান থেকে সরে গেল। আমার লক্ষ্য তখন হচ্ছে এমন এক ভয়ঙ্কর খেলা শুরু করার, যেটা মানুষের দ্বারাই সম্ভব, তা হচ্ছে কেওস তৈরি করা। আমি আমার লাইফে কখনো কেওস তৈরি করিনি, এবং সেই দিনের পরে আজকে যখন আমি ভাবি, তখন আমি বুঝতে পারি যে আমি কতটা ম্যানিপুলেটেড ছিলাম ওই সময়। বুঝতেই পারিনি কোনো কিছু। আমি ফজরের নামাজ শেষ, বাইরে বেরোলাম, গোগ্রাসে খাবার খেয়েছি, পরোটা আর মাংস বোনা।
নিজের মাথাকে একদম ফাঁকা করে ফেলেছি, কারণ ৩টা প্ল্যান তখন আমার মাথায়। ৩টা প্ল্যান। আমি তখন অপেক্ষা করছি রাত কখন হবে। এর মধ্যে আমার ১ম প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে। সেই প্ল্যান মোতাবেক যখন কাজ আগাচ্ছে, আমি সেই প্ল্যান মোতাবেক কাজ আগানোর ফলটা আমি পেলাম ২:৩০টার দিকে। আমি সিগন্যাল পেলাম যে কাজ যেটার অর্ডার আমার ছিল ওইটা কমপ্লিট। তা হচ্ছে সবাই ওই পারে। আসরের আজানের সময় আমি কনফার্ম হলাম আমার ২য় প্ল্যানটা। তা হচ্ছে যে কাজে একজনকে পাঠিয়েছি সে সেই কাজ সমাধান করে ফেলেছে। ৩ নাম্বার হচ্ছে আমাকে এখন ওই পারে যেতে হবে। যাওয়ার আগে আমার কিছু জিনিসের প্রয়োজন। ওই জিনিসগুলো সংগ্রহ করতে শুরু করলাম আমি। কিন্তু মানুষ যখন কোনো কিছু প্ল্যান করে না, ওই প্ল্যানের ভেতরে দেখবেন কি জানেন? অনেক সময় বদল আসে। কারণ আমি আমার নিজের সাথে মারাত্মকভাবে কথা বলি এবং আমি আমার নিজের প্ল্যানের ভিতরে যদি কোনো ফ্ল খুঁজে পাই, এই কথার মাধ্যমেই খুঁজে পাই এবং সেটাকে আমি আবার সাথে সাথে ঠিক করি। এবং ওই সময় আমি ডিসাইড করলাম আমার প্ল্যানের কিছু অংশ আবার বদলের দরকার। আমি কিছু জিনিস কিনলাম, সাথে একটা ব্যাগ কিনলাম, ওই পিঠে ঝুলানোর ব্যাগ। কিন্তু যতটুকু দূরত্ব রয়েছি আমার ওই ওই জায়গায়, যে জায়গা থেকে আমরা নদীর ওই পারে যাই, মানে পর্দার ওই পারে, সেখানে পৌঁছাতে আমার ৪ ঘন্টা সময় লাগবে। মাগরিবের পরেই ৪ ঘন্টা সময় লাগবে, আমি এতটা দূরে। আমি মাগরিবের পরে দিগন্ত তারাকে ডাকলাম এবং ডাকার পর আমি তার কাছে একটু সাহায্য চাইলাম। সে আমাকে বলল, ঠিক এমনটাই যেমনটা তুমি চাও। আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, আমি ওই রিকোয়ারমেন্ট মোতাবেক আমি ওকে বললাম যে আমার এইটুকুই দরকার, এর বেশি না। তারপরে সে যখন চলে যাবে ঠিক সেই সময় আমি তাকে ডাক দিলাম আরেকবার। আমি তাকে ডেকে বললাম, এই মাটির উপর আমার কারোর বিশ্বাস নেই, কারোর উপর বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। তুমি কি আমার পরিবারের সবাইকে দেখে রাখতে পারবে আজকের রাতের জন্য? দিগন্ত তারা বলল, ব্যাস এইটুকুই? বললাম হ্যাঁ। সে আমাকে বলল যে আমি তোমার সাথেও যেতে পারি। আমি বললাম না, এটা আমার, এটা আমার। আমি শুধু নিশ্চিন্ত থাকতে চাই যে আমার পেছনে কোনো রকমের বিপদ আপদ নেই, যা আছে আমার সামনে, আমার চোখের সামনে। দিগন্তে তারা বলল, ঠিক আছে। আমি রওনা দিয়ে দিলাম এবং কাদারের কাছে আগে থেকে ইনফরমেশন দেওয়া ছিল সে যাতে খোঁজ পাঠিয়ে দেয় মাঝির কাছে, মাঝি যাতে এসে আমাকে নিয়ে যায়। আমাকে যেতে হবে ওই পারে। আমি হেঁটে যাচ্ছি, আমাকে হেঁটে যেতে হবে আনুমানিক ৩৫ মিনিট। এই ৩৫ মিনিট হাঁটা পথের প্রথম ৩-৪ মিনিটের ভেতরে রাস্তা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো সেই দিন আমার। এই ফাঁকা ফাঁকা রাস্তায় পেছনের দিক থেকে না একজন ফকিরের মতো লোক আমাকে ডাক দিল এবং ডাক দেওয়ার পরে সে আমাকে বলল যে যাচ্ছেন কোথায়? ওদিকে তো গাড়ি নেই, আর হাঁটা হেঁটে যাচ্ছেন কই? আজকে থেকে রাস্তা বন্ধ। আমি বললাম কেন, রাস্তা বন্ধ কেন? বলে যে ব্রিজের সমস্যা। আমি বললাম ঠিক আছে, ভালো। আমি আবার হাঁটা দিলাম। তখন সে নিজ থেকে আমাকে বলল, আমার নাম কুসমাত, কথা বলবেন না? আমি না একটু আতঙ্কে পড়ে গেলাম। আতঙ্কে পড়ে যাওয়া মাত্রই আমি আরো জোরে হাঁটতে শুরু করলাম। পকেট থেকে রিং বের করে ফেললাম, সাথে সাথে আমি হাতে পরে ফেললাম। কোনো রকমের কোনো সমস্যা নেই, পেছন থেকে আর কেউ ডাক দেয়নি। আমি নদীর পাড়ে যে পৌঁছাই। নদীর পাড়ে যে পৌঁছানোর পরে অপেক্ষা করছি কখন মাঝি আসবে, কারণ তার আসার সময় হয়ে গেছে। মাঝি আসছে, কিন্তু মাঝি আসার আগেই কাদের আমাকে বলে দিল যে বাসারেন আসছে। তখন আমি জিজ্ঞেস করলাম, একা না সাথে লোক? বললো যে দাবায় দাবায় খুঁজতেছে আপনাকে, এদিকেই আসতেছে, আপনার দিকে আসতেছে। গিয়েছিল আপনার বাড়িতে, কোনো সুবিধা করতে পারেনি, তো সেইখানে মনে হয় ধাক্কা টাক্কা খেয়েছে একটা, এখন দাবায় আসতেছে আপনার দিকে। আমি বললাম কতক্ষণ লাগতে পারে?
বলে যে আন্দাজ করতে পারি, মানে কাদের বলছে, আন্দাজ করতে পারি আপনি নৌকায় পা দেওয়ার মুহূর্তের মধ্যে সে এখানে চলে আসবে, মানে এতটুকু দূরে রয়েছে সে। তখন কিন্তু নৌকা চোখের সামনে আসেনি। আমি মনে মনে খুব তাড়া দিচ্ছিলাম, খুব খুব অশান্তির ভেতরে যে মানে নৌকাটা আসছে না কেন, নৌকাটা আসছে না কেন। তো নৌকাটা আসার আগে দিয়ে কাদের ওইখান থেকে সরে গেল, কাদের ওইখান থেকে সরে গেল এবং দিগন্তের তারা তখন আমার সামনে এসে পৌঁছালো। এখন কাদের দিগন্তের তারাকে দেখলে আগে থেকে ভয় পেত মারাত্মকভাবে, এই জন্য সে পিছিয়ে গিয়েছিল। দিগন্তের তারা সেখানে এলো এবং আমার হাতে একটা খাঁচা তুলে দিল। খাঁচাটা তুলে দেওয়ার পরে সে আমাকে বললো যা চেয়েছো তা এখানে। তখন আমি বললাম তুমি তাহলে একটু দেখে রাখো। দিগন্তের তারা বলল মনে আছে না আমি তোমার দূর দিগন্তের তারা, ভয় কিসের, আসি আমি তোমার সাথে। আমি বললাম না, এটা আমার একার। তখন দিগন্তের তারা পিছনের দিকে গেল এবং বাতাসের ভিতরে মিশে গেল। বাতাসে মিশে যাওয়ার পরে ওই মুহূর্তেই কিন্তু মাঝির রেডিওটা সাউন্ড আমার কানে আসলো, বহুদিনের ওই গানটা আর কি। তো মাঝির নৌকাটা চলে আসছে, এর ভিতরে কাদের দূর থেকে চিৎকার দিয়ে বললো যে চলে আসছে, আপনি লাভ দেন। এবং আমি ওই খাঁচা সহ নৌকা পারে আসার আগেই আমি কিভাবে জানি লাভ দিলাম, পড়ে গিয়েছিলাম এবং ওই দুই হাতে ভর দিয়ে খাঁচাটা কোনো রকম নৌকার উপরে উঠাই এবং খাঁচাটার ওঠানোর পর কোনো রকম ভর দিয়ে আমি নৌকার মধ্যে উঠতেই নদীর পাড়ে এসে পৌঁছে গেছে বাঁশি লাইন, কিন্তু ঝড়ের বাতাসের মতো। একটা ঝড়ের বাতাস এসে একটা বাড়ি মারলো গাছপালার উপরে। ততক্ষণে আমার তো আবার পানির প্রতি মারাত্মক ভয়। আমি উঠে গেলাম, আমার ব্যাগ প্রায় ভেজে গিয়েছে, পিঠের পেছনে যে ব্যাগ। উঠে গেলাম, উঠে যাওয়ার পরই মাঝি আমাকে বলল মানে আমি যাতে ভেতরে যাই। এবং যেই মুহূর্তে আমি ভেতরে গেলাম আমি মাঝিকে চিৎকার দিয়ে শুনতে পাচ্ছিলাম বলতে ইয়ে মেরা সাওয়ারি হ্যাঁ। সে চিৎকার করে কথাটা বলছিল কয়েকবার। ওই সময় যখন আমি নৌকার ভেতরে, ওই যে ছয়ের ভেতরে, তখন কিন্তু নৌকা দুলতে শুরু করেছে এবং তখন কিন্তু মাঝে আমাকে বলল বেটা আপ কাসকে পাকলো সব কুছ নেই হোগা। তো আমার মনে আছে নৌকা কি ডানে ঘুরছে না বামে ঘুরছে আমি জানি না, আমি একবার এদিকে যাই একবার ওদিকে পড়ি, আবার মনে হলো যে নৌকা 360 ডিগ্রি ঘুরে আবার নিজের আগের অবস্থানে চলে এসছে। আর প্রচুর শব্দ, বৃষ্টি যখন হয় না নৌকার ছয়ের উপরে যখন বৃষ্টি পড়ে সেই শব্দ কিন্তু অন্যরকম, আশপাশে যখন পানির উপরে বৃষ্টি পড়ে সেই শব্দ অন্যরকম। এত শব্দ, বাতাস, পানির, আর আমি জানি ওই চিৎকারটা বাঁশি লাইনের, কারণ ওটা চিৎকার না, ওটা মানে মেঘের ডাকের মতো, ওটা মেঘের ডাকের মতো। আমি খাঁচাটার দিকে তাকাই, খাঁচাটার ভেতরে একটা পাখি, ওই খাঁচার ভেতরে পাখি আর অন্য কেউ না, হেরেবাইন। ওই খাঁচায় দিগন্তের তারা হেরেবাইনকে আটকে রেখেছে। আমি যখন ওকে বলেছিলাম, ওই যে বললাম না যে প্ল্যান বদলের দরকার, তখনই আমি ডিসাইড করি যে ওদের ভেতর থেকে যে কোনো একজন ইম্পর্টেন্ট কাউকে আমার কাছে আনা দরকার। আর এই কাজ দিগন্তের তারার চেয়ে তো অন্য কেউ পারবেই না, আর কেউ নেই। তখন আমি দিগন্তের তারাকে ডেকেছিলাম এবং বলেছিলাম যে আমার জন্য কি এটা পারবে কিনা। তো সে বলেছিল আমাকে তুমি কাকে চাও। তখন আমি বললাম যে ওদের মাকে, সেগুলো হয়ে যাবে। এবং তখনই যখন কাদের পিছিয়ে গিয়েছিল দিগন্তের তারা যে এলো ওই খাঁচায়, ওই পাখিটা যে বন্দি, সে হেরেবাইনকে নিজের কবজায় নিয়ে ওই খাঁচায় আটকে নিয়ে এসছে আমার জন্য। ওই ঝড় ঝাপটা যে মাঝি সামাল দিচ্ছিল সে কিন্তু বারবার আমাকে বলছিল বেটা কাসকে পাকড়ো কুছ নেই হোগা, এবং সে বারবার কিন্তু একই কথাই বলে যাচ্ছিল। এবং একটা সময় যে ডিগবাজি খাওয়ার মতো অবস্থার ভেতরে হুট করে মনে হয়েছিল আমার যে আমি হয়তো শূন্যে ভাসছি, হয়তো নৌকাটা শূন্যে ভাসছে। কিছু সময়ের জন্য মনে হয়েছিল যে জিরো গ্র্যাভিটির ভেতরে আমি।
কিন্তু পর মুহূর্তে যখন আপনি পানির উপরে পড়বেন, বাউন্স ব্যাক করে না, এরকম উপায় হয়। ওই ছেলের সাথে আমি বাড়ি গিয়েছি প্রচুর, কয়েক জায়গাতে ছেলে গেছে, কেটে গেছে। আর ওই খাঁচা, সেইটাও তো কয়েক জায়গা দিয়ে ঢুকে গেছে রীতিমতো আমার শরীরের ভেতরে। আমার শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে তখন। কিন্তু যখন সব শান্ত হয়ে এলো, মাঝি বলল, বেটা আপ আপ সো যাও। তখন আমি নিজে নিজে বললাম, ঘুম তো আসে না। তখন মাঝি বলল, আপ সো যাও। যে সে যখন এই কথাটা বললো, আপ সো যাও, ব্যাস একটা বাতাসের মতো আসলো। আর মানে হুট করে কি জানি হলো আমার, এবং আবার হুট করে হোশ আসছে। বাট এটা কিন্তু আমার জন্য 1 সেকেন্ডের। কিন্তু আমি বিশাল পথ পাড়ি দিয়ে এসেছি, কিন্তু সেটা আবার 1 সেকেন্ড না, অর্থাৎ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার কাছে সেটা হচ্ছে ওই বাতাসটা আসলো, চোখ বন্ধ করলাম আর চোখ খুললাম। ঘুমিয়েছি যে এটাও বুঝতে পারছি। এখন আমি এই পারে, আমি যখন এই পারে নামলাম তখন মাঝি বলে দিল, আর বেশি সময় নাই, এখানে বড় জোর আমি 4 থেকে 5 ঘন্টা থাকতে পারবো, কিন্তু এরপর আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ এখানে সময় বেশিক্ষণ কাটানো যায় না। এবং যদি একবার দিনের ঘটনা ঘটে যায় তাহলে আর এখান থেকে বেরোতে পারবো না সহজে। আর এখানে বিপদের কথাও সে মনে করিয়ে দিল আমাকে। আমি বেখেয়ালে ওই খাঁচা রেখে বেরিয়ে এসেছি নৌকা থেকে বেরিয়ে এসে পাড়ে উঠে গেছি। তখন কিন্তু সে আমাকে পেছন থেকে ডাক দেয় এবং বলে আমি যাতে ওই খাঁচাটা নিয়ে যাই। তখন আমি তাকে বলি যে আপনি একটু নিয়ে আসেন না। তখন সে বলল যে আমি যদি কখনো এখানে পা দিই, হয়তো জিন্দা নাও ফিরতে পারি, তো আপনি এসে যদি নিয়ে যান তাহলে মেহেরবানি হয়। না, সে উর্দুতেই বলল। তো আমি অনেক কসরত করে আবার ওই খাঁচাটা নিয়ে উপরে উঠি। সামনে যে অবস্থা, সে অবস্থা হচ্ছে সে আগের মতো বিস্তীর্ণ ওপেন স্পেস এবং তারপরে জঙ্গল, এবং এই জঙ্গল পার হওয়ার পরে আপনি যেটা চান আপনাকে সেটাই দেখাবে। তো এই স্পেসটা যখন পার হচ্ছে, পাখিটা না খুব খুব ডিস্টার্ব করছে খাঁচার ভিতরে। সে প্রচুর ডাকছে, থামাতে পারছি না, সে প্রচুর ডাকছে। এবং এই যে সে ডাকাডাকি করছে, মানে হেরবাইন, এই যে আমার সামনে যে বড় বড় জঙ্গল, মানে এই যে গাছগুলো যেগুলো একটা জঙ্গল তৈরি করেছে, আমি কিন্তু এই গাছগুলোর আগাতে মুভমেন্ট টের পাচ্ছি। এমনকি পাতাগুলো নড়ছে, যে আপনি একটা ডাল সরিয়ে আমাকে দেখবেন, এটা কিন্তু আমি বুঝতে পারছি যে কেউ একটা ডাল সরিয়ে আমাকে দেখেছে। আমি যখন ওই জায়গাটা পার হলাম, আমার সামনে কি জানেন, ওই জঙ্গলটা যখন আমি পার হই, আমার সামনে ঠিক ওই নদীর ওই পারের জায়গাটা, মানে যেই পার থেকে এখানে এসেছি, আমার সামনে এখন আবার নদী। এবং আমি এমন এক জায়গায় দাঁড়ানো, যেটা হচ্ছে নদীর ওই পারে যেরকম স্পেস, যেখানে বসে ম্যাক্সিমাম মিটিং হয় আমি হিসাবের লোকদের। ম্যাক্সিমাম টাইমে আমার সবার সাথে দেখা হচ্ছে, যেখান থেকে আমি নৌকায় উঠে এখানে এসেছি। অর্থাৎ আমাকে ওই জায়গাটাই দেখাচ্ছে, একই জায়গা। এটা যখন আমি দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে যা হবার এখানেই হবে। এবং বিশ্বাস করুন, আমি সাহেবের লোকগুলোকে আমি টের পেলাম যারা আশপাশে আছে। একজন উলামা বেরিয়ে এসছেন, মানে আলেম, একজন উলামা বেরিয়ে এসছেন, যাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। তিনি যখন বেরিয়ে আসেন, তিনি বেরিয়ে এসেই আমাকে বললেন, একজন শুকর গুজার বান্দা এসেছিলেন আপনার সাথে দেখা করার জন্য, আপনি কেন তার সাথে কথা বলেননি? আমি বললাম, কেডাইছে? তখন সেই পেছন থেকে আবার আমাকে ডাক দিল, মানে যে আসছে সে আমাকে পেছন থেকে ডাক দিল এবার, এবং সে নিজের নাম বলল, গুসমাত। তো যখন আমি পেছনে ঘুরলাম, 6 ফিট 6.5 ফিট লিকলিকে গড়নের একজন লোক, সে দাঁড়ানো, কিন্তু লিকলিকে গড়ন হলো ওই যে বাতাসে মিশছে আর বেরোচ্ছে, এরকম একটা অবস্থা। আমাকে পরিচয় করে দিল, এরা হচ্ছে সেই গুসমাত কাবিলা, যে কাবিলার সাথে এদের সাথে অনেক দিনের সম্পর্ক, এবং শত্রুতা এবং মিত্রতা, এই সমস্ত কিছু মিলেই সম্পর্ক।
যখন দেখলাম যে সে এখানে দাঁড়ানো, আমি জিজ্ঞেস করলাম, "আসার কারণ কি?" তখন আলেম, যে এখন আবার আমার পেছনে, সে আমাকে বলল, "মদদ দেওয়ার জন্য এসছে তারা। তারা জানে কি করতে পারে বাসায়, এইজন্য তারা এসছে মদদ দেওয়ার জন্য।" তখন আমি তার দিকে তাকিয়ে বললাম, "দরকার নেই।" আমি পেছনের দিকে আবার তাকালাম ওনার দিকে এবং বললাম যে, "দরকার নেই। এরা আমার। আমি এদেরকে দেখব।" তখন গুসমাত, ওই গুসমাত কাবিলার লোক, সে আরো পাশে আসলো এবং পাশে আসার পরে বলল, "জিগার তো আছে আপনার ভেতরে, কিন্তু আপনি এখনো বোকা। আমি এখানেই থাকবো। আমি জানি আপনি পারবেন না।" তখন আমি ওর দিকে তাকায় বললাম, "তুই তাকায় দেখ।" পেছন থেকে একজন বলল যে, "আপনি এইভাবে কথা বলছেন কেন?" তো যে আমাকে পেছন থেকে বলল সে হচ্ছে বহরের লোক। আমি ওর দিকেই উদ্দেশ্য করে বললাম, "আমি তো জানি না কে বলল।" আমি বললাম যে, "তোকে তো খুঁজলেই কেন রে? চুপ থাক। চুপ থাক একদম। কথা কইস না কেউ। তোরা এই জায়গায় থাক, চুপ থাক। আর এটা কি দেখছিস? ওদের মা। এ দেখ আমার হাতে খাঁচায় ওদের মা। চিনে রাখ। কিচ্ছু করতে পারবে না। তোরা এখানে দাঁড়া থাক। ওরে আমি কিভাবে গোলের পানি খাওয়াই দেখ।" এই কথাটা যে সময় আমি বললাম, ওই সময় ওই যে গুসমাত যে পাশে রয়েছে সে ফিসফিস করে আমাকে বলল, "আপনার যারা পরিমাণ আন্দাজ নাই কি হইতে পারে। আর আপনি এমন এক জায়গায় যেখানে ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। অপেক্ষা করুন, তাকিয়ে দেখবেন। কিন্তু আমরা আপনার পাশে আছি। আপনি বলার আগেই প্রয়োজনে আমরা দাঁড়াবো।" তা আমি এই লোকের দিকে এমনভাবে তাকালাম, মনে হলো যে এই লোক আমার মানে শ্বশুর আব্বার মতো, মানে শ্বশুর আব্বা তো নাই, এই শ্বশুর আব্বার মতো অ্যাডভাইস দিতেছে আমারে। আমি বললাম যে, "আমি এমন বিয়ে শাদী করি নাই। আর আপনার মেয়েটা থাকলে আমি জীবনে বিয়ে করবো না। জীবনও বিয়ে করবো না আমি। শুধু শুধু উপদেশ দিয়েন না। এই যে ব্যাগ দেখছেন ব্যাগ, খালি হাতে আসি নাই। আমি পাগল।" তো আমি এইভাবেই রুট ব্যবহার করি। রুট ব্যবহার করার পরে আমি সামনের দিকে চলে আসছি। রিজন হচ্ছে এইটা, আমি আমার উপরে ভয় চাপতে দিচ্ছিলাম না। ভয় চেপে গেলে সব বরবাদ হয়ে যেত। আর আমি খাঁচাটা উপরে আমার কান বরাবর নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলি, তোর পোলাপানের ডাকতে।" তো ঝাঁকি যে দিলাম, আমি জানি যে যত কাজ করছে এগুলো সব উন্মাদ আর পাগলের কাজ। কিন্তু এটাই আনপ্রেডিক্টেবল। কারণ আপনি একটা জিনিসের সাথে লড়তে পারবেন না, তা হচ্ছে আনপ্রেডিক্টেবল থিংস, যেটা হচ্ছে আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে কখন কি হচ্ছে না হচ্ছে। এবং ওই সময় কীভাবে জানি আমি এই সমস্ত এলোমেলো কাণ্ড কারখানা করে সব কিছু আনস্টেবল করে রেখেছিলাম যাতে বুঝতে না পারে কেউ কোনো কিছু। আর আমি নিজেও এখনও বুঝি না যে আমি ওই কাজগুলো কীভাবে করছি, কিন্তু এখন আমি বুঝি আমি কন্ট্রোলে ছিলাম স্যার। যা সে বুঝতে পারছিল কিন্তু সে কখনো প্রকাশ করেনি। কিন্তু আমি আমার নিজের সাথে লড়াই করে নিজের উপরে নিজে পরবর্তীতে অনেক চেষ্টা করে নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম। আমি সব কিছু জেনেছি অনেক পরে। যাই হোক, তো আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কোনো খবর নাই। তো মনে হচ্ছিল যে এখনই হয়তো কেউ বিগল বাজাবে অথবা কোনো না কোনো ড্রাম বা কোনো কিছু বাজাতে বাজাতে যুদ্ধের মহড়া নিয়ে চলে আসবে। আর আমি মনে মনে বলতেছি, "বেটা তোরা ওই পুরানো আমলে বসে আছিস। এটা এখন চলে গান, বন্দুক, রকেট, আরপিজি। আর আমি তো মানুষ, শয়তানের পাপ। ওরা কি করবি আমার, আমি তো এখনো বুঝতে পারতেছি না।" এদিকে ওই খাঁচার ভিতরে ও খুব নড়াচড়া করছে, হেরে ভাই। এবং ওর ওই মুভমেন্ট দেখার পরে কেন জানি মনে হলো যে না, ওরা চলে এসছে প্রায়। এবং ওই সময় আপনি যখন দূর থেকে মার্চিং করে লোকজন আসবে, পদধ্বনি শোনা যায়। কারণ এখানে অন্য কোনো শব্দ নেই, হেরে বাইনের শব্দ ছাড়া। তো আমি পদধ্বনি শুনতে পাচ্ছি। আমার সামনে পদধ্বনি, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ ওরা এখনো দেখা দিচ্ছে না। পেছন থেকে বলছিল সবাই যে ওরা চলে এসছে, এত কদম, এত কদম, এত কদম। শেষের দিকে ডিস্টেন্সে এসে দাঁড়াইছে কত জানেন? 21 কদমের। অর্থাৎ আমার পায়ের 21 কদম সামনে বাসার দাঁড়ানো, কিন্তু আমি কাউকে দেখছি না। কিন্তু ওই হিটটা আমি ফিল করতে পারছি।
ওই রাগ, ওই ক্ষোভ, ওই সব কিছু যা আমাকে ধরে এখন ছিঁড়ে এখানে টুকরো টুকরো করে মানে পোকামাকড় দিয়ে খাওয়াবে, আমি ওই সেন্সটা টের পাচ্ছি ওদের। তা হাত থেকে খাঁচাটা ছুঁড়ে মারলাম, এবং সাথে সাথে নর্মালি পাখিটা মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল, মুক্ত হয়ে গেছে, মানে হেরোবাইন মুক্ত। মানে কোনো হস্টেজ রাখার প্ল্যান আমার এমনি ছিল না। তো আমার পেছনে মানুষজন, ওই কুসমাত সহ আরো কয়েকজনের কথা আমার কানে আসছিল অস্পষ্ট, এখন সব কিছু কার মনে নেই। আমি বললাম যে আমার সামনে আয়, অনেকটা হুমকি ধামকি দিলি, মার দিলি, লাথি মারলি, ঘুষা মারলি, এই যে গলায় বেল্ট পরালি, এই যে গলায় দেখ বেল্ট, এই জায়গায় বেল্ট পরিয়েছিলি আবার। আজকে কিন্তু ওর সাথে কোনো বেল্ট নেই আমার। এই যে ব্যাগ দেখ, ব্যাগের মধ্যে অনেক জিনিস আছে। তখন সে প্রকট হয়ে আসলো। মানে প্রকট হয়ে আসলো কিভাবে জানেন? ওর হাতের মধ্যে ইজিলি আমার হাত মানে গলা চলে যেত। মানে ও আমার সাথে হাইটে এত বড়, মানে ওর দিকে আমার ঘাড় উঁচু করে তাকাতে হচ্ছে। তখন ও প্রকট হয়ে আসছে আমার সামনে। মানে আমি আমার জীবনে কখনো ওয়ারিয়র দেখিনি। আমি যা দেখেছিলাম এই বাসেরানকেই, মানে একেবারে ফুল প্রুফ ওয়ারিয়রের মতো। ও আমার দিকে তেড়ে আসার পরে অল্প কয়েক কদম একদম কাছে আসে নাই, কেন জানি মনে হলো যে কিছু বুঝতে পারছো। তো আমি যেটা সেন্স করলাম যে ও যে কোনো সময় অর্ডার দিতে পারে যে খালাস করে ফেল সবাইকে। এটা আমি সেন্স করতে পারছিলাম, কারণ এই মুমেন্টে এসে আমার ভিতরে ভয় ঢোকা শুরু হয়। কারণ বাসায় আমার দিকে তাকানো একবারে। তো আমি আপনাদেরকে বলি, আমার হাত কাঁপছিল, এই ডান হাত। ওই কাঁপতে থাকা হাত দিয়ে আমি মানে ব্যাগের একটা চেইন খুলে ভেতর থেকে একটা জিনিস বের করি, এবং জিনিসটা বের করার পরে জিনিসটা বাটন চেপে চালু করি, এবং বাটন চেপে চালু করার পরে একটা থার্ড ক্লাস ব্লুটুথ স্পিকার চালু হলে যে শব্দটা করে না, যেটা খুব বিরক্তিকর, ওই শব্দটা হলো। এবং ওই শব্দটা বাসায়নকে মারাত্মকভাবে বিরক্ত করেছিল, যে আমি দেখলাম যে কয়েকটা কদম পেছনে চলে গেছে ওই শব্দে। এবং ওই স্পিকার থেকে কিন্তু, যেহেতু থার্ড ক্লাস স্পিকার, ওটা থেকে একটা লাইটও বের হয়, ত্রিং বিরিং করতে থাকে বিভিন্ন কালার, RGB আর কি। ওই লাইটটা বেরোচ্ছে, ক্যানের মতো স্পিকার আর কি। তো যখন ওইটা আমি করলাম, ও যখন পিছিয়ে গেল, আমি তাকে দেখলাম যে আমি এটা কেন আনছি নিজে বুঝতে পারতেছি না, কিন্তু আমি এটা কিনছিলাম ওই সময়। তো আমি ওইটার দিকে তাকালাম, আর যখন ও 3-4 কদম পিছিয়ে গেল না, ওই সময় বললাম, বাবা রে বাবা, তুমি এত বড় লোক, তুমি 150 টাকা দামের স্পিকারের শব্দ 3-4 হাত পিছিয়ে গেছো। তখন কিন্তু কদম বলিনি, বলছে 3-4 হাত পিছিয়ে গেছো। তো ও আমার দিকে আসলো, বাতাসের গতিতে আসলো, হাতে একটা বাড়ি মারলো, ওটা আমার সামনেই, ওটার ভেতর আগুন ধরে গেল। আর আমার হাতে লাগার কারণে আমার হাতে যে ব্যথা আমি পাই, ওই ব্যথা আমি আমার লাইফে আর কোনোদিন পাইনি। হাত শুধু ভাঙে নাই, মানে সে হাত ভাঙে নাই, কিন্তু সে পুরো ফিলটা আমাকে দিয়ে দিয়েছিল হাতের। এবং ওই বাড়িটা খাওয়ার পরে যখন আমি মনে হয়েছে যে আমার হাত সম্ভবত এই যে কাঁধ থেকে ছিঁড়ে আসমানে উড়ে চলে গেছে, মানে আমার কোনো হাত আর নাই, এরকম লাগছিল কিছু সময়। কিন্তু ওই ব্যথার ভেতরেও যেহেতু ব্রেনে একটা জিনিস আছে আমার সেট করা, যে ওরা সবাইকে মেরে ফেলবে, ওই অবস্থায় যেহেতু আমার ব্রেনে সেট করা হাতে ব্যথা, তারপর বাম হাত ঢুকিয়ে আমি যে জিনিসটা বের করার পরে ডান হাতের কোনো অনুভূতি নাই, কিন্তু আবার ডান হাত দিয়েই কীভাবে জানি আমি একটা লাইটারও বের করি, এবং লাইটার বের করার পরে ওটার মধ্যে আগুন লাগে ছেড়ে দিই সামনে, এবং বাম করে একটা মানে ফাটে। সেটা হচ্ছে কি, এই আতশবাজি। এবং যখন এই শব্দটা হলো ওই প্রান্তরে শব্দটা হওয়ার পরে শব্দটা চারপাশে একো হয়েছে, ওই এক্স্যাক্ট মোমেন্টে ওইখানকার ব্রেইনলেস যারা, এরা জানতে পারলো যে এই জায়গায় মানুষ আছে, আর আমি এটাই চেয়েছি।
আমি চেয়েছি বাসেরান আমার পিছনে আসুক, আমি ওই জায়গাটাকে অ্যাক্টিভ করে দিব, বাসেরান নিজের লোক বাঁচানোর ধান্দায় থাকুক আর আমি এখান থেকে পলাবো। আমি জানতাম যে বাসেরান এখান থেকে পার পাবে না, কিন্তু কোনো প্ল্যান তো আর শতভাগ সফল হয় না। ব্রেইনলেসরা টের পেলো ঠিকই, কিন্তু বাসেরান আমাকে ধরে যে আবার একটা আছাড় মারছে কখন আমি তো আর ওটা বুঝতে পারি নাই। শুধু এটুকু জানি যে হঠাৎ করে মনে হলো যে বাতাসে ভাসছি, মানে কয়েক মিলি সেকেন্ডেই তারা দেখলাম, তারপরে মাটির উপরে পড়লাম এবং ভয়ঙ্কর ব্যথা। অনেক কিছু হচ্ছে, মানে আমার উপর দিয়ে কেউ যায়, আবার কেউ আমার উপরে পড়ছে, মানে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে এইখানে এমন কোনো যুদ্ধ হচ্ছে না যে যুদ্ধটা আপনি চোখে দেখতে পারবেন, অনুভব করা যায়। এখানে শব্দ হচ্ছে, এখানে চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, দাপাদাপি হচ্ছে, কিন্তু কাউকে আপনি দেখবেন না। আমিও তো সবাইকে দেখতেও পাচ্ছি না, আবার দুই একজনকে দেখতে পাচ্ছি মানে ধোয়ার মতো। এই অবস্থার ভেতরে আমি আমার ব্যাগটাকে খুঁজে বের করি, আমার হাতে ব্যথা করছে তখনও, এবং ওই ব্যাগটার ভেতর থেকে ওই রকেটের মতো যেটা রয়েছে না, ওইটা বের করে আমার হাতের উপরে রাখা অবস্থায় আমি ছেড়ে দিই, মানে আগুন ধরাই দিই। আগুন ধরিয়ে দেওয়ার পরে যখন এটা উপরের দিক যে ব্লাস্ট হলো না, ব্লাস্ট হওয়ার সাথে সাথে ওই যে ব্লাস্টের আলো, ওই ব্লাস্টের আলোতে আমি দুইটা বাহিনী দেখতে পাই নিজের চোখে। একটা হচ্ছে বাসেরানের কালো বাহিনী, যারা মাথায় প্রত্যেকের একটা মানে অদ্ভুত রকমের শিং রয়েছে, মানে শিংওয়ালা টুপি বা সামথিং এরকম। আর একটা হচ্ছে যে আমাদের পেছনে যারা রয়েছে তাদের। তো আমি এটা দেখার পরে আমি আরও কয়েকটা করতে লাগলাম, এবং যতবার আমার ব্যাগ ভর্তি বারুদ ছিল, সত্যি কথা, আমি যতবার এটা করছিলাম ততবার, যখন প্রথমবার করলাম তখন কিন্তু উপরে আলোর কারণে আমি দেখতে পেয়েছি, দ্বিতীয়বার করার পরে দেখলাম যে দুইটা দল যে সংঘর্ষের ভিতরে তারা আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। একদল আমার পেছনে, যেটা আমির সাহেবের দল, আরেকটা হচ্ছে বাসিরানে, যেটা আমাদের সামনে। পরেরটা করলাম, পরে আরও বুঝতে পারলাম যে এরা ডিস্টেন্স নিচ্ছে, এখন মানে দূরে যাচ্ছে। আমি এটাই আন্দাজ করেছিলাম, যে মানে মাথার ভেতরে এরকম জিনিস কাজ করছিল যে এটা তো মানে এরা তো ওইভাবে কাটাকুটি করবে একজন আরেকজনকে। আমি এরকম শব্দ তৈরি করে ডিস্টেন্স তৈরি করতে পারবো। আর ওই শব্দ কেন করব? যাতে ব্রেনলেসটা চলে আসে এখানে। কিন্তু সেই দিন ব্রেনলেসটা কেন দেরি করেছে তা আমি জানি না। কিন্তু একটা পর্যায়ে যখন আমি মনে হয় তখন ৬ নাম্বার বা ৭ নাম্বারটা, মানে ওইটা যখন মানে বাজি টাইপের জিনিস ওটা যখন ফাটাতে যাব, ঠিক ওই সময় আমার এই ডান ঘাড় বরাবর একটা কিল পড়ে, এবং ওই কিলটা পড়ার পর মানে আমার লাইটারে আগুনটা ব্যাগে লাগে, এবং ওই ছোট্ট আগুন কীভাবে জানি বড় হয়ে গেল, এবং একটা তো বাস্ট হলো আমার বুকের সামনেই, এবং আমি ওই শকটা টের পাই এবং ব্যথাও পাই, এবং আমার কাপড়ে আগুন ধরে গিয়েছিল, একপাশে কিছুটা পুড়ে গিয়েছিল। ঘাড়ে ব্যথা, শক, মাথা ব্যথা করছে, অনেক কিছুর ভেতরে বাসের আইন তখন আমার গলা টিপে ধরেছে। আমি আমার মানসিক চেতনা দিয়ে যতটুকু পারার চেষ্টা করেছি প্রোটেক্ট করতে, কিন্তু ওইটাই মনে হচ্ছিল শেষ মোমেন্ট, মানে এখন আর আমরা কেউ বাঁচব না, শেষ। ওই সময় যে আমাকে ছেড়ে দিয়েছে তা আমি বুঝতে পারিনি, কারণ আমার গলা এমনভাবে চেপে ধরেছে যে দম বন্ধ হয়ে আমার চোখ অন্ধকার হয়ে আসছিল। কিন্তু কানে একটা শব্দ আসছিল বারবার। ওটা হচ্ছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা হচ্ছে তাদের এক ধরনের উল্লাস ধ্বনি, মানে আমির সাহেবের বহরের লোকদের এক ধরনের উল্লাস ধ্বনি। তখন আমি যেটা দেখতে পাই তা হচ্ছে যে বিকট একটা আগুন, লাল একটা আগুন, এবং এই লাল একটা আগুনের ভেতর থেকে যে কে বেরিয়ে এসছে তা ওই সময় বুঝতে পারছি না, কিন্তু সেই সময় ভীষণ লড়াইয়ে ব্যস্ত বাসেরানের সাথে। তার শরীরে যেন প্রত্যেকটা অংশ ডানা, তার যে আকার দেখতে পাচ্ছি সে হচ্ছে আমির সাহেব, যেটা আর্মার পরে সবাই, তার আর্মার হচ্ছে সমস্ত ডানা, মানে সব পাখির ডানা,
তার পুরো শরীর এমনভাবে আর্মার দেওয়া পাখির ডানা দিয়ে, মানে যেদিকে দেখবেন সেটাই পাখির কোনো না কোনো অংশ, কোনো না কোনো ডানার কোনো না কোনো অংশ, এবং লোহার মতো কালো। লোহার মতো কালো, এবং এমনভাবে দুজনের ভেতরে লড়াই শুরু হয়েছে যে বাশেরাইন এবং তিনি, আর অন্য কেউ না, বাকি দুইটা দল সেপারেট। ঠিক ওই মধ্যযুগের সময়ের মতো যে লিডার মারামারি করবে, লিডার পরাস্ত হয়ে গেলে ব্যাস, এখন চাইলে বহর সারেন্ডারও করতে পারে বা বহর নিজেরাও মারামারি করে মরতে পারে। ওই এক্সাক্ট ওই ঘটনা ঘটছে। আমি দেখতে পাচ্ছি যে দুটা দানব, স্রেফ দুটা দানব, যে দুটা দানব এখানে মারামারি করছে দুজনের ভেতরে। তাদের কারোর পা পড়ছে না মাটিতে, কারণ তাদের পাই দেখতে পাই না আমি। হাফ বডি ভিজিবল, হাফ বডি দেখা যায় না, মাঝে মাঝে আবার একেবারে বাতাসের সাথে মিশে যায়, আবার বেরিয়ে আসে, এবং যেই মানে কন বিদারি লাল আগুন। আমি দেখতে পাচ্ছি ওনাকে, ইফরিতের ছেলে না, ইফরিতের তেজ একটু হলেও তো আছে তার ভেতরে। চলে তো এমন ভাবে যেন সবাই ফেরেশতা। এই জন্যই তো নিজেদের যত ক্ষমতা তত লুকিয়ে রাখার চেষ্টা করে, কারণ আজকে সে যখন নিজের পূর্ণ ক্ষমতা দেখাচ্ছে, এই জন্যই তো দেখাচ্ছে কারণ তার পুরো বহর বিপদে, আর আমিও বিপদে। আমি দেখতে পাচ্ছি তার রাত, আমি দেখতে পাচ্ছি তার তেজ, তার জিদ, তার রাগ, আর বাসেরেন পেরে উঠতে পারছে না। বাসেরেন পেরে উঠতে পারছে না, কারণ তার তো সম্পূর্ণ তেজ। বাসেরেন তো আসছে আমার ঘাড় মোটকানোর জন্য। বাসেরেন তো এক্সপেক্টই করে নাই যে এখানে আমি সাহেব আসবে। এখন ও মনে করেছে আমি সাহেব কোথাও যে মরে গেছে নিজে নিজেই। উনি বাসেরেন ওনার সাথে পেরে উঠতে পারছে না। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আমার চোখের সামনে দেখছিলাম যে দুটা দানব লড়ছে। একটা দানব যার হাইট অনেক বেশি এবং সে অনেক বেশি বাল্কি। রিজন হচ্ছে ওই একটাই, যে সব কিছু পাখির ডানা, ওই যে থাবার মতো করে যে একটা মারলো। আমি বাসেরাইনকে 360 ডিগ্রি ঘুরতে দেখেছিলাম ওই থাবা খেয়ে। বাসেরাইন তো ওই দানবের মতো হাইটই, জিনের মতো হাইট, মাস্কুলার জিনের মতো। দুজনের ভেতরে ভীষণ লড়াই হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে ওই যে তেজ লাল আগুনটা, যে তেজ লাল আগুনটা বাতাসের চারপাশে মানে একটু পর পর ছটার মতো ছড়ে যাচ্ছে, ওই তেজ লাল আগুনটা ধীরে ধীরে কমে আসছে। আর আমি দেখতে পাচ্ছিলাম যে উনিও থেমে আসছেন প্রায়, এরপরে মানে একটা কি জানি হলো ওই জায়গাতে, মানে একটা ব্যাং টাইপের কি জানি হলো। তো যখন এই যে ব্যাং টাইপের ঘটনাটা ঘটলো, মানে বুম কিছু একটা হলো ওই জায়গায়, একটা শকওয়েভ আমি নিজে টের পাই। ওই শকওয়েভটা সরে যাওয়ার পরে আমি সাহেবকে ওখানে দেখতে পাই তার নিজের সুরতে, আর বাসারের নিচে কিন্তু ওই যে প্রথম দেখা সুরত, একটু বাতাসের বাইরে আসে আবার বাতাসে মিশে যায়, ঠিক প্রথম দেখা সেই সুরত মাটিতে। এখন আমি সাহেব তখন কিন্তু তিনি দাপাচ্ছেন রীতিমতো, তিনি দাপাচ্ছেন এবং বাসারানকে তিনি প্রায় পর্যদস্ত করে ফেলেছেন। এরপরে কি জানি ফেলে দেওয়া শব্দ আসলো, কিছু একটা। উনি হয়তো তাকে মারতে চান নাই। উনি তখন সব কিছুকে গুরুত্ব না দিয়ে পেছনে ঘুরে আসলো, পেছনে ঘুরে এসে আমার দিকে ঘুরে তাকালো। আমার দিকে ঘুরে তাকানোর পরে সে আমার আরো কাছে আসলো। এরপরে আমি তো তাকে দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়ানো, সে পেছনে সবার দিকে তাকিয়ে আছে, তার ঘরের লোক হোক বা সে যেই হোক। এরপরে সে আবার পিছিয়ে যায় এবং পিছিয়ে যায়। বাসেরাইন তখন আমার যেটা মনে হয় যে সে হয়তো তখন নিজেকে একত্র করার চেষ্টা করছিল, নিজের শক্তিকে। এবার বের হয় আসল কথা। আমি সাহেব তখন তাকে বলছিল যে তোমার মনে হয় আমি তোমার ভাইকে মেরেছি, যে শত্রুতা তুমি এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছ। তোমার মা তোমাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। তুমি জানো তোমার মা কত ভয়ঙ্কর? তুমি জানো না?
তোমার সবসময় হিংসুক ছিল এবং সে সবসময় হিংসুক ছিল, হিংসুক থাকবে। তোমার ভাই চায়নি। তোমার ভাই চায়নি এই সমস্ত দিন কাটাতে। তোমরা যে এইভাবে কতল করে বেড়াতে চারপাশ, তোমার ভাই এই সমস্ত জিনিস চাইতো না। সে সবসময় চাইতো পশু পাখির সাথে থাকতে। সে সবসময় পাখির শব্দগুলো নকল করে সে গুনগুন করতো। কেন তুমি জানো না? তুমি জানতে না তোমার ভাই কেমন? সেদিন তোমার ভাই যখন পরাস্ত হয়, ঠিক আজকে যেমনে তুমি পরাস্ত এইখানে, তোমার ভাইকে আমি কিছুই করিনি। স্রেফ তোমার মতো পরাস্ত করেছিলাম। তোমার ভাই কি বলেছিল জানো? তোমার ভাই বলেছিল যদি তাকে না মারি তাহলে সে মুখ দেখাতে পারবে না। তোমরা তার মাইন, তোমরা হিংস্র, তোমরা তোমরা সব পারো। এমনকি ওকেও তোমরা চাইলে মেরে ফেলতে পারো। কিন্তু ও আবার এই কথাও বলেছিল আমাকে তো আর মারবে না, কিন্তু আমি এই ভয়ঙ্কর লজ্জা নিয়ে কিভাবে থাকবো। ওরা আমাকে এমন এমন সব জায়গায় পাঠায় যে সমস্ত জায়গা আমার যেতে মন চায় না। নিহতদের উপরে আমার হামলা করতে মন চায় না। যারা শক্তিতে পারে না তাদের উপর আমার হামলা করতে মনে চায় না। তোমার ভাই যার ভেতরে নীতি ছিল তাকে তোমরা দুর্নীতির ভিতরে ফেলে দিয়েছিলে। তোমাদের বংশের ভিতরে হয়তো নীতিবান ওই একজনই ছিল। আমি তোমার ভাইকে খুন করিনি। তোমার ভাই শুধুমাত্র পরাজিত হয়েছিল এবং সে জানতো কি হতো তার সাথে। সে সেটা সরানোর জন্য কি করেছে জানো? সে নিজেই নিজেকে খুন করেছে। সে নিজেই নিজেকে খুন করেছে এবং আমি চাইলে সেখানে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম, তোমরাও জানতে পারতে যে তোমাদের ভাই নিজেই আত্মহত্যা করেছে, নিজেই। কিন্তু আমি তোমার ভাইয়ের সম্মান, তোমার ভাইয়ের ডিগনিটি ধরে রেখেছি। এই আজ আমি তোমাদেরকে বলি, যে মিথ্যা নিয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ সেটা কেবল মিথ্যা, আর অন্য কোনো কিছু না। সত্য হচ্ছে তোমাদের ভাই আত্মহত্যা করেছিল এবং তার সম্মান ধরে রাখার জন্য আমি ওই আঘাত করেছিলাম, যার কারণে তোমাদের এখন মনে হয় যে তোমার ভাইয়ের খুন আমি করেছি। তোমাদের মনে হয়, স্রেফ মনে হয়, জানার চেষ্টা করনি কোনোদিন। এতগুলো বছর ধরে শত্রুতা চালিয়ে যাচ্ছ, আর আমি তোমার মৃত ভাইয়ের সম্মান বজায় রেখেছি এতদিন পর্যন্ত। ভাবার চিন্তা পর্যন্ত করনি তোমার ভাই আমার কি হয়। কেউ না, কোনোদিন কিছু হবেও না। কিন্তু সেই অজানা ব্যক্তির সম্মান আমি রক্ষা করেছি। তোমার সাথে কথা বলে লাভ কি? তোমরা তো হিংস্র, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, না আছে সহ্য করার ক্ষমতা, না আছে চিন্তা করার কোনো ক্ষমতা। তোমরা সুযোগ পেয়ে গেছ, আমি নেই। আমার বহরের উপরে হামলা করার চিন্তা ভাবনা করেছ তোমরা। কি ভেবেছ? ওই যে দেখো, একটা মানব সন্তান সে দাঁড়িয়ে গেছে তোমাদের বিরুদ্ধে। সে এখন যদি আমাকে বলে, তার ওই এক কথা আমার জন্য হুকুম, আর সেই হুকুম মেনে আমি তোমাকে এইখানে শেষ করে দিতে পারবো। তুমি জিজ্ঞেস করে দেখো কে, ও চায় না। ওইখানে এসছে কেন জানো? সবাইকে বাঁচাতে। এরা কেউ ওর কিচ্ছু হয় না। পেছনে যারা দাঁড়িয়েছে ওর কিছুই হয় না। ওরা এমনকি কোনোদিন ভালোভাবে কে মানতেও পারবে না। ওরা সেসব জানে, তারপরও সে এখানে এসছে। সে তারপরও তাদের কথা ভেবেছে, তাদেরকে রেখে পালিয়ে যায়নি। সে তো মানুষ, সে তো পালিয়ে যেতে পারত। তুমি অপমান করেছো, সে সেই দিনও চুপ ছিল। সে চাইলে পারত, সে চাইলে যে কোনো কিছু তোমার সাথে করতে পারতো, কিন্তু সে দেখো, সে বুদ্ধির পরিচয় দিয়েছে। আর সেদিন তুমি ছিলে হিংস্র। সে প্রতিবার বুদ্ধির পরিচয় দিয়েছে, সে প্রত্যেকবার ধৈর্যের পরিচয় দিয়েছে, আর প্রত্যেকবার তুমি ছিলে হিংস্র। তোমরা তো হিংস্রই। আজ জেনে নাও, যে শত্রুতা তোমরা বজায় রেখেছো এতদিন পর্যন্ত, সেই শত্রুতা হয় আজ এখানে শেষ হয়ে যাবে।
নয়তো আর একটু চাইলে বাড়াতে পারো। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, এই মানুষ যে এখন ওদের নেতা, ওর মুখ থেকে অর্ডার ঠিকই বের হবে যদি তুমি দ্বিতীয়বার ওর সামনে দাঁড়াবার সাহস করো। আর সেই অর্ডার কি জানো? সেই অর্ডার সে আমাকে দেবে, অন্য কাউকে দেবে না। আর সেই অর্ডার সে আমাকে এই জন্যই দেবে যাতে আমি তোমাকে ধ্বংস করে দিতে পারি। তোমার ভাই একজন সম্মানী ব্যক্তি ছিল, যার সম্মান তোমরা দিতে পারোনি, বরং তোমরা তাদেরকে এমন এমন জায়গায় পাঠিয়ে এমন ভয়ঙ্কর কর্মকাণ্ড করে দিয়েছ, বোঝার চেষ্টাই করোনি। সে তো তোমার ভাই। এবার খুঁজে দেখো আমি মিথ্যা বললাম না সত্য বললাম। জিজ্ঞেস করে দেখো তোমাদের মাকে, সে সব সত্য জানে। লুকিয়ে রেখেছে তোমাদের কাছে, কারণ তোমরা হিংস্র। ওই মায়ের গর্ভ থেকে তো তোমরা এসেছ। তোমরা এত ভাই, তোমরা এত আত্মীয়, এত স্বজন, এত বন্ধু, এত বান্ধব, তোমরা সব একই ডিএনএর। তোমরা হিংস্র। আর জানো মানুষের দুনিয়ায় হিংস্রদের সাথে কি হয়? হিংস্র যদি কোনো পশু পাখি হয় তো মানুষ তাদেরকে মেরে ফেলে। আর যদি মানুষ হিংস্র হয়ে ওঠে তাহলে মানুষ তাদেরকে মেরে ফেলে। আর তুমি তো একজন জিন। তোমার মাকে যদি বন্দি করতে পারে তাহলে ভেবে দেখো এই ছেলে তোমার সাথে কি করতে পারত। তুমি সেই মুহূর্তে হেরে গেছো যেই মুহূর্তে এই ছেলে তোমাকে এইখানে নিয়ে এসছে। তুমি আরো আগে হেরে গেছো যে দিন এই ছেলেকে তোমরা অপমান করেছিলে, কিন্তু এই ছেলে সবার জান বাঁচিয়েছে সেই দিন চুপ থেকে। তোমরা হিংস্র, তোমরা বুদ্ধিহীন। আর কি বলবো তোমাদের। তো আমি সব যখন এই কথাগুলো বলার পর এখানে দাঁড়ানো, ওদিকে পেছন থেকে যে ধীরে 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 সংখ্যা গায়েব হচ্ছে, মানে সংখ্যা যে চলে যাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম। সর্বশেষ শুধু একজন বাকি ছিল, বাসের আইন। ওই শেষবার দেখলাম আমি মাটির উপরে প্রকট হয়েছে, ঠিক যেরকম প্রকট হয়ে সামনের দিকে এসে আমার গলা চেপে ধরেছিল একবার, ঠিক ওরকম। কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই, ব্যাস বাতাসে মিলিয়ে গেল। বাতাসে ব্যাস মিলিয়ে গেল। আমি কারোর সাথে কোনো কথা না বলে আমি ওই জঙ্গলের দিকে এগোলাম, জঙ্গল পার করলাম, নৌকায় উঠলাম। কোনো কথা নেই কারোর সাথে, কোনো কথা আমার বলার দরকার ছিল না। আমার ভেতরে কোনো গ্লানি নেই, কোনো অপরাধ বোধ নেই, কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো সুখ নেই, কোনো খুশিও নেই। আমি শুধু নির্ভার। বারবার শুধু এটুকু মনে চাইছে যে আমি খালি সেজদা দেবো, আর কিচ্ছু না। আমি আমার মালিকের গোলাম, ব্যাস এটুকুই। আমার মালিক এইবারও আমার জান বাঁচালো, আমার আল্লাহ। তিনি সম্মান দেওয়ার মালিক, আর তিনি জিল্লাত দেওয়ার মালিক। আমি যখন নদীর ওই পারে যে পৌঁছালাম, উপরে উঠলাম, তখন সবাই দাঁড়িয়ে আছে, বুঝতে পারলাম। কিন্তু আমি কারোর সাথে কোনো কথা বলিনি। আমি যখন হেঁটে আসছি আমার দুই পাশেই তারা দাঁড়ানো, সবাই দুই পাশেই দাঁড়ানো, এবং তাদের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমি এখন বুঝতে পারলাম হয়তো কেউ ভালোভাবে আমার চেহারা একবারও দেখেনি, কিন্তু তারা এখন সবাই ভালোভাবে আমার চেহারা একবার দেখলো। এবার আমি ততক্ষণ পর্যন্ত হেঁটেছি যতক্ষণ পর্যন্ত দুই পাশে আমি কাউকে না কাউকে টের পেয়েছি। যেই মুহূর্তে আমি টের পেলাম যে আমি কাউকে টের পাচ্ছি না আমার আশপাশে, পেছনের দিকে তাকিয়েছিলাম শুধু একবার, নদীর ওই জায়গাটা, যা আজ এখন আর আগের মতো নেই। এখন সেখানে শুধু খা বালু, আর কিচ্ছু না। সে গাছগুলো আর নেই,
সে অবস্থান নেই। কিন্তু সেদিন সেই রকমই ছিল, যেরকম সবসময় শুনে এসছেন। আমি বাড়িতে ফিরে গেলাম। আমি সব আমার সামনে ছিল এবং আমি কতক্ষণ কেঁদেছি আর উনি কতক্ষণ কেঁদেছেন আমি জানি না। কিন্তু আমাদের কানে আসছিল ফজরের আজান শুধুমাত্র। ব্যাস এইটুকুই।